নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি 26 নম্বর ক্লাস নিয়ে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। সেখানে আমরা আলোচনা করছি। তোমরা সকলেই জানো যেটা লাস্ট এক্সাম হয়েছিল 2020-21-এর 133টা শিফটের সলিউশন এখানে করানো হচ্ছে। অলরেডি আমাদের 25টা শিফট করানো আছে, চ্যানেলে প্লে লিস্ট করা আছে, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাস হচ্ছে 26 নম্বর শিফট থেকে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, কারণ এখানে কিন্তু সমস্ত খবর, সমস্ত আপডেট সবার প্রথম কিন্তু তোমরা সকলে জানতে পারবে এবং যে কোনো লিঙ্ক, তোমাদের অ্যাডমিট কার্ড হোক বা যে কোনো রেজাল্ট রিলিজ হোক, যে কোনো কিছু তোমরা কিন্তু সবার প্রথম জানতে পারবে এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। এছাড়া গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন তোমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে, যেমনটা এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন করানো হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করি। তো এখানে আমাদের 25 নম্বর শিফট পর্যন্ত হয়েছিল, আমরা 26 নম্বর শিফট থেকে আলোচনা করব। আর এটাই হচ্ছে এনটিপিসি পিওয়াইকিউ জিকে কোশ্চেন, যেখানে কিন্তু 300টা কিন্তু এখানে পেজ সংখ্যা রয়েছে, ঠিক আছে। আর তোমরা যদি এই পিডিএফটা বাই করতে চাও তাহলে তোমরা 99 টাকা দিয়ে বাইও করতে পারো, যেটা কিন্তু প্রিন্টেবল ফরম্যাটও রয়েছে। 300 প্লাস কিন্তু পেজ সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই সেটা তোমরা দেখতে পারো, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নেবে যদি এটা নিতে চাও। তো অবশ্যই এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের 26 নম্বর শিফট থেকে আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। ফার্স্ট যে কোশ্চেন রয়েছে আমাদের, নিচের কোন শহর আরব সাগরের রানী নামে পরিচিত? তো আরব সাগরের রানী নামে পরিচিত কে? কেরালার কোচি শহরকে কিন্তু আরব সাগরের রানী বলা হয় এবং মশলার বাগানও বলা হয় এই কোচিকে। এইখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার প্রশ্ন আসে যে বিভিন্ন শহরগুলো রয়েছে, ভারতের যে উপনামগুলো রয়েছে, ডাকনামগুলো রয়েছে যেগুলো, সেখান থেকে প্রশ্ন আসে। আমরা যদি বলি কয়েকটা গুরুত্বপূর্ণ, যেমন আমরা যদি বলি ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? মুম্বাইকে বলা হয়। আবার হলিউডও কিন্তু বলা হয় এই মুম্বাইকে বলা হয়, তাই না? আবার আমরা যদি বলি এই যে তোমাদের উদ্যাননগরী কাকে বলা হয়? উদ্যাননগরী আমাদের বেঙ্গালুরুকে বলা হয়। এই বেঙ্গালুরুকে শুধু উদ্যাননগরী নয়, ইলেকট্রনিক্সের শহর বলা হয়, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়, তাই না? এই সমস্ত কোয়েশ্চেনগুলো বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। যেমন আমাদের উৎসবের শহর কাকে বলা হয়? আমরা মাদুরাইকে চিনবো, তাই না, উৎসবের শহর হিসাবে। এছাড়া হ্রদের শহর আমরা কাকে বলি? হ্রদের শহর সমান, মানে তোমাদের এক্সাম আসে, এক্সামে জিজ্ঞাসা করা হয় হ্রদের শহর, কিন্তু আমরা উদয়পুরকে চিনি, উদয়পুর হ্রদের শহর। দক্ষিণ ভারতের প্রবেশদ্বার আমরা কাকে বলবো? চেন্নাইকে বলি, দক্ষিণ ভারতের রাজধানী, তাই না? তো প্রবেশদ্বার যেটা। এবং এখানে তোমাদের আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করা আছে, ভারতের রোম কাকে বলা হয়? ভারতের রোম কিন্তু দিল্লিকে বলা হয়। এশিয়ার রোমও কিন্তু আমাদের দিল্লিকে বলা হয়। আমাদের গোলাপি শহর জয়পুরকে বলা হয়, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নগুলো বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। হিমালয়ের রানী কাকে বলা হয়? মুসৌরিকে বলা হয়, ঠিক আছে। প্রাসাদ নগরী কাকে বলা হয়? সিটি অফ জয় কাকে বলা হয়? দুটোই কলকাতাকে বলা হয়, ঠিক আছে, আমাদের কলকাতাকে বলা হয়। তো চলো পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, নিচের মধ্যে কে 4বার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন? তো এখানে কিন্তু অপশান অনুসারে আমাদের রাইট অ্যান্সার হতো, সেখানে কিন্তু আমাদের অপশান অনুসারে এখানে ভ্লাদিমির পুতিন, তিনি কিন্তু রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন, বর্তমানেও তিনি কিন্তু রয়েছেন। আর বর্তমান এই পর্যন্ত যদি আমরা আপডেটের কথা বলি তাহলে কিন্তু 2025 পর্যন্ত তিনি কিন্তু টোটাল 5বারের জন্য কিন্তু আবার নতুন করে তিনি আবার রিএলেক্ট হয়েছেন এবং তিনি জয়লাভ করেছেন, এবং পঞ্চমবারের জন্য তিনি কিন্তু আমাদের এই রাশিয়ার যে প্রেসিডেন্ট পদে কিন্তু রয়েছেন। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতের প্রথম চন্দ্রয়ান মিশন 2008 সালে এটা অক্টোবরের দিকে চালু করেছিল। সেই সময় ইসরো চেয়ারম্যান কে ছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2008 সালে ভারতের যখন চন্দ্রয়ান 1 যখন আমাদের এটা পেশ করা হয়েছিল, তখন আমাদের প্রথম সেই সময় আমাদের কে ছিলেন? চেয়ারম্যান কে ছিলেন ইসরোর? সেই সময় ছিলেন আমাদের মাধবন নায়ার। মাধবন নায়ার, তিনি কিন্তু ইসরো সেই সময় চেয়ারম্যান ছিলেন 2008 সালের, যখন চন্দ্রয়ান 1 লঞ্চ করা হয়েছিল। তাহলে তোমাদের পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করবে যে চন্দ্রয়ান 2 যখন লঞ্চ করা হচ্ছে তখন আমাদের এই ইসরোর প্রধান কে ছিলেন বা চেয়ারম্যান কে ছিলেন? অবশ্যই সেখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? যখন আমাদের এই যে চন্দ্রয়ান 2 লঞ্চ করা হচ্ছে তখন কিন্তু কে সিবান কিন্তু ছিলেন এখানে চন্দ্রয়ান 2 এর সময়, যেটা তোমাদের 2019-এর দিকে লঞ্চ করা হয়েছিল। এবং 2023-এর দিকে যে আমাদের চন্দ্রয়ান 3 লঞ্চ করা হয়েছে, সেখানে আমাদের সেই সময় আমাদের চেয়ারম্যান কে ছিলেন? সেখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে সোমনাথন কিন্তু সেই সময় ছিলেন এই আমাদের এই ইসরো চেয়ারম্যান, ঠিক আছে। এবং বর্তমান ইসরো চেয়ারম্যান পদে কে রয়েছেন, যেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, বর্তমানে রয়েছেন ভি নারায়ণন কিন্তু বর্তমান আমাদের ইসরো চেয়ারম্যান কিন্তু রয়েছেন। পরীক্ষায় কিন্তু একদম এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে। যদিও তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে একটা ক্লাস দিয়েছি, এই চ্যানেলেই দেওয়া রয়েছে, তোমরা আগেই ক্লাসটা দেখে নেবে। অনেক কিন্তু অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে সমস্ত আপডেটেড কোশ্চেনগুলো সেগুলো তোমরা জানতে পারবে। এখান থেকে ইসরো সম্পর্কে তোমাদের জেনে রাখা ভালো, কারণ ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেখানে কিন্তু এটার হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থান করছে এর হেডকোয়ার্টার। এবং এই যে ইসরো, এটা আমাদের মানে প্রতিষ্ঠা করেছিলেন কে? এটার ফাউন্ডারকে বিক্রম সারাভাই কিন্তু এই ইসরোর ফাউন্ডার ছিলেন, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন আসে। এবং এই ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 15ই আগস্ট 1969 সালে এই ইসরো কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। আর ইসরো
থেকে তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো কিন্তু অলরেডি তোমাদের যে কোনো এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয়। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, বিখ্যাত জুলু উপজাতি এটা কোন দেশের অন্তর্গত? এটা কিন্তু আমাদের কোন দেশের? এটা দক্ষিণ আফ্রিকার অন্তর্গত এই জুলু একটা ট্রাইব। পরবর্তী প্রশ্ন আছে, ড্যাশ একটি অন্তরক যা একটি উদাহরণ, এটা অন্তরকের একটি উদাহরণ নয় বলেছে, তো মানবদেহ, যেটা কিন্তু অন্তরকের উদাহরণ নয়। পরবর্তী প্রশ্ন আছে, তার আগে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, জোরপূর্বক নীল চাষের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত প্রথম বিদ্রোহের নাম কোনটা? অবশ্যই কিন্তু তোমাদের বিহারের যে চম্পারণ সত্যাগ্রহ, সেটা কিন্তু ছিল আমাদের এই মহাত্মা গান্ধীর মাধ্যমে প্রথম যে সত্যাগ্রহ, যেটা কত সালে সংগঠিত হয়েছিল তোমরা সকলে যারা যারা জানো বলো সেটা। এটা কিন্তু তোমাদের 1917 দিকে তোমাদের কিন্তু হয়েছিল, যেটা কিন্তু চম্পারণ সত্যাগ্রহ বিহারের দিকে হয়েছিল। এবং পরবর্তী যে প্রশ্ন রয়েছে, নিচের কোন বিবৃতিটি মাছের ব্যাপারে সত্য নয়? তো মাছের দুই সংবহন তন্ত্র আছে, এটা কিন্তু অবশ্যই সত্য নয়। পরবর্তী প্রশ্ন আছে, যে দেশের অগ্রগতির মাপকাঠি হিসাবে আনুষ্ঠানিকভাবে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস যে এটা ঘোষণা করেছে তার নাম কি? যেটা কিন্তু ভুটান সেই সময়কার কারেন্টের টপিক ছিল এটা, এই জন্য জিজ্ঞাসা করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এটা তোমরা ইগনোর করতে পারো, যেগুলো 2024-এ একদম আপডেটেড কোশ্চেন সেগুলো তোমরা দেখে যাবে, আর 2024-এ কমপ্লিট দেখে যাবে। আর তোমাদের যখন এক্সাম হচ্ছে মোটামুটি এপ্রিলের দিকে, তার মানে তোমরা মার্চ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাবে 2025, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, একদল শ্রমিক যারা উচ্চযোগ্য, দক্ষ এবং যারা মানসিক কাজ করে তাদেরকে বলা হয় কি? হোয়াইট কলার শ্রমিক। হোয়াইট কলার যে শ্রমিক রয়েছে, কালার শ্রমিকরা রয়েছে, তাদেরকে কিন্তু বলা হয় এটা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটির সংযোজন কোমল পানীয়তে সে শব্দটা করে থাকে, যেটা কিন্তু কার্বনিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোন ওয়েব ব্রাউজার নয় কোনটা? তো ওয়েব ব্রাউজার অবশ্যই উইকিপিডিয়া কোনো ওয়েব ব্রাউজার নাকি, তাই? যেমন আমাদের গুগল রয়েছে ওয়েব ব্রাউজার, আমাদের অপেরা রয়েছে, ঠিক আছে, বিভিন্ন আমাদের ওয়েব ব্রাউজারগুলো রয়েছে, তো সেগুলো তোমরা দেখতে পারো। ইয়াহু রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে কি? ভারতের প্রথম এবং একমাত্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন? যেটা কিন্তু ভারতের প্রথম অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে আমাদের কে? এই গুলজরিলাল নন্দা, যিনি কিন্তু ভারতের প্রথম অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি, ঠিক আছে, গুলজরিলাল নন্দা। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের গ্রামীণ স্বাস্থ্য মিশন কবে চালু করা হয়েছিল? ভারতের গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু করা হয়েছিল 12 এপ্রিল 2005। 2005 সাল থেকে কিন্তু এটা চালু করা হয়েছিল ভারতের জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন। পরবর্তী প্রশ্ন আছে, কোন বছরে ভারতীয় রুপির নতুন মুদ্রা যে প্রতীক আমরা যেটা দেখছি ইন্ডিয়ান রুপি, যে প্রতীকটা কি? এই ধরনের ঠিক প্রতীকটা ভারতীয় যে রুপি, ইন্ডিয়ান রুপির যে প্রতীকটা কি আছে তোমরা দেখো, এরকম যে প্রতীকটা রয়েছে এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রুপির যে প্রতীকটা, তোমরা সকলেই জানো। তো এই যে প্রতীকটা, এটা কিন্তু তোমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে আমাদের কত সাল থেকে? যেটা কিন্তু 2010 সাল থেকে কিন্তু ইন্ডিয়ান রুপি, এটা কিন্তু প্রতীকটা আনুষ্ঠানিকভাবে এটা গ্রহণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় মহাকাশ কর্মসূচির সাথে সম্পর্কিত নয়? অবশ্যই সত্যেন্দ্রনাথ বসু, তিনি কিন্তু সম্পর্কিত নয় কোনোভাবেই, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 1770 সালে ভারতে স্থাপিত প্রথম ব্যাংক, যেটা কিন্তু অবশ্যই আমরা সকলে জানি ব্যাংক অফ হিন্দুস্তান, যেটা কিন্তু আমাদের ভারতের প্রথম ব্যাংক, যেটা কত সালে এটা আমাদের স্থাপন করা হয়েছিল? 1770 সালে এটা কিন্তু স্থাপন করা হয়েছিল, এবং সেই সময় এর হেডকোয়ার্টার অবস্থান করছিল কোথায়? কলকাতাতেই এর হেডকোয়ার্টার ছিল। 1770 সালে স্থাপিত হয়েছিল ভারতের প্রথম ব্যাংক, যেটা হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে সংসদের যে সংবিধান সংশোধনের যে ক্ষমতা দিয়েছে, মানে কত নম্বর, মানে কোশ্চেনটা এরকম বলছে যে কত নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারছি যে সংবিধান সংশোধনের কথা? যেটা কিন্তু আর্টিকেল নাম্বার 368 অর্থাৎ 368 নম্বর আর্টিকেল থেকে আমরা পাচ্ছি সংবিধান সংশোধনের কথা, যেখানে কিন্তু বলা আছে সংবিধান সংশোধন আমরা কিন্তু এই আর্টিকেল নাম্বার 360 মাধ্যমে করতে পারি। এটা কিন্তু পার্ট নাম্বার তোমাদের কত নম্বর পার্টে আছে? এটা কিন্তু পার্ট নাম্বার 20-তে রয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা আরেকটা কোশ্চেন দেখে নেবে, এই যে ভারতের সংবিধান যে সংশোধন করা হচ্ছে, আমাদের সংবিধান বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বলবে এই যে আমাদের সংবিধানের যে সংশোধন পদ্ধতিটা, এটা কোন দেশের সংবিধান থেকে আমরা নিয়েছি? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোথা থেকে? সাউথ আফ্রিকা থেকে কিন্তু নেওয়া হয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতি, যেটা আর্টিকেল নাম্বার 368 এবং তোমাদের পার্ট নাম্বার 20-তে রয়েছে। তোমাদের বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের রেলের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই যদি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিতে চাও অবশ্যই দেখতে পারো এখানে আমাদের থেকে, যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে প্রতি মাসের কিন্তু টপ 100 কোশ্চেন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট 2024-এর প্রতি মান্থ ওয়াইজ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেখানে 100টা কোশ্চেন আছে প্রতি মাসের গুরুত্বপূর্ণ কোশ্চেন। টোটাল 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর 12 মাসের 1200+ কিন্তু কোশ্চেন সংখ্যা হয়ে যাচ্ছে, এবং তার সাথে একটা জিস্ট পাচ্ছ সামারি হিসাবে লাস্ট টাইম রিভিশনের জন্য। অবশ্যই তোমরা 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাচ্ছ শুধুমাত্র ₹80-তে। কত টাকায়? 80-তে তোমরা শুধুমাত্র 80 টাকায় পেয়ে যাচ্ছ, এবং এখানে 190+ কিন্তু পেজ সংখ্যা রয়েছে। এছাড়া জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে উপলব্ধ রয়েছে।
তো অবশ্যই তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা যদি তোমরা ক্রয় করতে চাও অবশ্যই এখানে কিন্তু 300+ কিন্তু তোমাদের কোশ্চেন সংখ্যা আছে এবং 29টা পেজে এটা কভার করানো রয়েছে। তার সাথে যে কোনো গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট এবং আইসিসি অ্যাওয়ার্ডগুলো 2024 সেগুলো ইনক্লুড করা আছে। এখানে কিন্তু এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে জানুয়ারি 2025, এটা কিন্তু শুধুমাত্র তোমরা পাচ্ছ ₹15 15 টাকা দিয়ে সম্পূর্ণ জানুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পেয়ে যাচ্ছ। যাদের প্রয়োজন হবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে নেবে। এছাড়া আমরা আজকে ক্লাস করছি এনটিপিসি পিওয়াইকিউ জিকে কোশ্চেন, সেটা কিন্তু তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা সেটা 99 পে করে নিতে পারো, ঠিক আছে। আর যারা নিতে চাও না অবশ্যই তোমরা ক্লাস দেখতে পারো ফ্রি অফ কস্ট। চ্যানেলে প্লেলিস্ট করা আছে। আর এই যে নাম্বারটা, এই নম্বরের মাধ্যমেই তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এছাড়া তোমাদের যে লেটেস্ট এক্সাম হয়েছে আরপিএফ এসআই 2024, যেটা কিন্তু তোমরা একদম লেটেস্ট পেয়ে যাচ্ছ, যেখানে 15টা শিফটে তোমাদের এক্সাম হয়েছিল। এখানে যে কটা জিকে কোয়েশ্চেন তোমাদের হয়েছিল এক্সামে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই সমস্ত জিকে কোয়েশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু এখানে অ্যারেঞ্জ করা রয়েছে, যেমন বুক অ্যান্ড অথর দেখতে পাচ্ছ। এছাড়া অ্যাওয়ার্ড অনারগুলো রয়েছে তোমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সমস্ত কোয়েশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ একদম কিন্তু অ্যারেঞ্জ করা আছে খুব সুন্দরভাবে। এখানে 55টা কিন্তু পেজ সংখ্যা রয়েছে, 55টি পেজ, এবং এখানে কিন্তু সম্পূর্ণ পিডিএফটা তোমরা বেঙ্গলি ভার্সানে পাচ্ছ এবং প্রিন্টেবল ফরম্যাট। অবশ্যই তোমরা একটা প্রিন্টও করতে পারবে। এর যে প্রাইস রয়েছে শুধুমাত্র ₹35, 35 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফ তোমরা বাই করতে পারো। আর আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল আছে সেগুলো প্রাইস সহ তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। যার যেটা প্রয়োজন হবে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নেবে। এছাড়া যারা এসএসসি জিডি কনস্টেবলকে তোমরা যারা টার্গেট করছো 2026, তারা কিন্তু অবশ্যই 2024-এর জিকেগুলো ভালোভাবে পড়ে নেবে। তারপর 2025-এর যে জিকে পিডিএফ সেটা কিন্তু তোমাদের অ্যাভেলেবেল হবে খুব তাড়াতাড়ি। এছাড়া রেলে গ্রুপ ডি সায়েন্সও তোমাদের রেডি হচ্ছে, সেটাও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেলের এক্সামের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং এনটিপিসি পিআইকিউ জিকে যেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এনটিপিসি এক্সাম তোমাদের সামনেই রয়েছে এপ্রিল 2025-এ, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বেশি টাইম কিন্তু নেই, আগের বছরের প্রশ্নগুলো ম্যাক্সিমাম কিন্তু তোমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। আর এই যে পিডিএফটা রয়েছে এনটিপিসি পিআইকিউ জিকে, যেখান থেকে আমরা ক্লাস করাচ্ছি, অবশ্যই সেটা যদি তোমরা বাই করতে পারো অবশ্যই করতে পারো, ঠিক আছে। এটা প্রিন্টও করতে পারবে, কিন্তু 300+ কিন্তু এখানে পেজ সংখ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আগে থেকে বলে দিচ্ছি, দুটো পার্টে তোমরা পিডিএফটা পাবে, এবং এখানে কিন্তু 99 প্রাইস রয়েছে এর। চলো আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে, এটা ভারতের সংবিধানে, এটা তো বললাম আমরা 368 নম্বর আর্টিকেল, যেটা পার্ট নাম্বার 20-তে আছে, এবং এটা তোমাদের কোন দেশের সংবিধান থেকে এটা আমরা পেয়েছি? এটা কিন্তু সাউথ আফ্রিকা যে সংবিধান থেকে আমরা কিন্তু পেয়েছি সংবিধান সংশোধন করাটা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কত সালে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন, যেটা কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছিল অক্টোবরের দিকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, ড্যাশ হাইপোথ্যালামাস থেকে একটি পাতলা স্তর দ্বারা ঝুলে থাকে এবং এটিকে মানুষের প্রধান গ্রন্থি বলা হয়, যেটাকে কিন্তু পিটুইটারিকে কিন্তু বলা হয় প্রধান গ্রন্থি, বা একদম মানে প্রভু গ্রন্থি বলি আমরা এটাকে। আবার এটাকে মাস্টার গ্ল্যান্ডও বলে থাকি, তাই না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি পিটুইটারি। এটা কোথায় থাকে? হাইপোথ্যালামাসে একটা পাতলা স্তরে এটা কিন্তু ঝুলে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আর হাইপোথ্যালামাস কিসের অংশ? এগুলো কিন্তু আমাদের মস্তিষ্কের অংশ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, 4টি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, তাই না। ও আচ্ছা, আমি তো বলেই দিলাম যেটা আমাদের 4 বেদ, যেগুলো কিন্তু আমাদের কি ঋগ, সাম, যজু, অথর্ব, এই 4 বেদ রয়েছে। তো চতুর্থ কোনটা সেটা জিজ্ঞাসা করা হয়েছিল, সেটা অথর্ববেদ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন আছে, একটি ডোমেইন নাম ইন্টারনেটে প্রতিটি ওয়েবসাইটে দেওয়া একটি অনন্য নাম, এবং ডোমেইন যে নামের শেষে অংশটা, যেটা ডোমেইন এক্সটেনশন নামে পরিচিত, এটি কোনটি সরকারি ওয়েবসাইটের ডোমেইন এক্সটেনশন? অর্থাৎ এখানে বলতে চাইছে যে সমস্ত ওয়েবসাইটের একটা শেষের দিকে ডোমেইন এক্সটেনশন যেটাকে আমরা বলি, অর্থাৎ .gov.in এরকমভাবে মানে প্রতিটা ওয়েবসাইটের শেষে থাকে, ঠিক সেরকম সরকারি পরিভাষায় আমরা এটাকে কোন ধরনের ডোমেইন ব্যবহার করি? ডোমেইন এক্সটেনশন ব্যবহার করি, যেটা কিন্তু আমরা সকলেই সরকারি যে কোনো ওয়েবসাইটে আমরা দেখতে পাবো gov.in, ssc.gov.in, তাই না। তো যে কোনো আমরা ওয়েবসাইট দেখলেই আমরা কিন্তু লাস্টে পাবো .gov.in। তো এটা হচ্ছে আমাদের সরকারি যে কোনো ওয়েবসাইটের ডোমেইন এক্সটেনশন, ঠিক আছে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, হোয়াই আই অ্যাম এ হিন্দু। এই বইটার লেখককে অত্যন্ত জনপ্রিয় একটা বই, বহুবার বিভিন্ন এক্সামে এসছে। তো অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে শশী থারুর। শশী থারুর কি শুধু একটাই বই? না, অন্যান্য যে গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে হচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল। এই বইটা কার লেখা? শশী থারুর লেখা।
তারপরে আমরা এখানে দেখছি হোয়াই আই অ্যাম এ হিন্দু, এটাও আমাদের শশী থারুর লেখা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং পরীক্ষায় তোমাদের বারবার কিন্তু জিজ্ঞাসা করা হয় বিভিন্ন গ্রন্থ থেকে, এই দুটো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তার সাথে তোমরা এটা দেখতে পারো যে ইগ্লোরিয়াস এম্পায়ার এটা কিন্তু শশী থারুর লেখা, ঠিক আছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কোশ্চেন তোমাদের কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে নিচের কোন চলচ্চিত্রটি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়নি বলেছে, তো কর্মা এটা কিন্তু মনোনীত হয়নি। তো আমরা দেখে নেব অবশ্যই আগের বছর আমাদের যে সমস্ত অস্কার পেয়েছে তার মধ্যে হচ্ছে কে, ওপেনহাইমার, তাই না। তো ক্রিস্টোফার নোলানের যে ওপেনহাইমার যে ফিল্মটা ছিল সেটা কিন্তু 2024 আমাদের কিন্তু অস্কার পুরস্কার পেয়েছিল, তাই না। তো এখানে কিন্তু তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ যে অস্কার থেকে পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে, যেটা কিন্তু তোমাদের 97তম যে আমাদের তোমাদের যে কী বলবো এটা অস্কার অ্যাওয়ার্ড যেটা 2025 যেটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমাদের 2025 মানে তোমাদের আপডেটেড অবশ্যই জিজ্ঞাসা করা হবে। 2024 জিজ্ঞাসা করলে তোমরা জানো সেটা ওপেনহাইমার, এবং 2025 যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে আনোরা। আর আনোরা যে আমাদের যে ফিল্মটা রয়েছে সেটা কিন্তু এই অস্কার 2025 কিন্তু এটা পেয়েছে বেস্ট পিকচারে, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু তোমাদের একটা বেশ ভালো মতো কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, সেগুলো কিন্তু তোমাদের যদি চাও তো অবশ্যই তোমাদের একটা ক্লাস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে। পরবর্তী আমরা কোশ্চেন দেখব নিচের কোন মধ্যে কাকে 2018 সালের ইউনিসেফের গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছিল। এটা 2018 সালে কারেন্টের টপিক ছিল, সেই জন্য এটা এসেছিল। তো মিলি ববি ব্রাউনকে এটা কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল এই ইউনিসেফ গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে, ঠিক আছে। তো ইউনিসেফ সম্পর্কে কিন্তু তোমাদের কিন্তু বারবার কিন্তু জিজ্ঞাসা করা হবে। কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে আসছে তোমরা বুঝতেই পারছো, খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আর ইউনিসেফ মানে কি, ইউনিসেফ তোমাদের কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, এর ফুল ফর্ম কি। তো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এটা হচ্ছে কি, এটা ইউনিসেফ শর্ট ফর্ম। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, এটা কিন্তু 11ই ডিসেম্বর 1946 সালে এই ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে, এটা হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটিতে অবস্থান করছে ইউনিসেফের হেডকোয়ার্টার। পরীক্ষায় কিন্তু প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে। পরবর্তী প্রশ্ন আছে নিচের কোনটি অর্থনৈতিক ভূগোলের উপক্ষেত্র নয়। তো অর্থনৈতিক ভূগোল জিজ্ঞাসা করেছে, তো রাজনৈতিক ভূগোল অবশ্যই নয়। পরবর্তী প্রশ্ন আছে শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কিন্তু রয়েছে আমাদের কোথায়, আন্তর্জাতিক বিমানবন্দর, অবশ্যই অমৃতসর পাঞ্জাবে অবস্থান করছে। পাঞ্জাবের গুরুত্বপূর্ণ এয়ারপোর্টের মধ্যে একটাই হচ্ছে আমাদের শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। পরবর্তী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো যে কটা রয়েছে তোমাদের এই সম্পর্কিত একটা ক্লাস দেওয়াও রয়েছে চ্যানেলে, তোমরা একটু দেখে নেবে। কোন সালে ব্রিটিশরা ভারতের যাত্রীদের জন্য রেলওয়ে চালু করেছিল। অবশ্যই আমরা জানি লর্ড ডালহৌসি, তিনি কিন্তু ভারতের রেলপথের জনক। তিনি 1853 সালে বোম্বে থেকে থানে দীর্ঘ 21 মাইল তিনি কিন্তু এই রেলপথ স্থাপন করেছিলেন। এবং ভারতের পশ্চিমবঙ্গে আমরা যদি বলি প্রথম রেলপথ স্থাপন হচ্ছে 1854 সালে হাওড়া থেকে হুগলি। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে চাঁদের পৃষ্ঠে নিরাপদে আমাদের নরম অবতরণকারী প্রথম যান কোনটি, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সফট ল্যান্ডিং, যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। নরম অবতরণ অর্থাৎ সফট ল্যান্ডিং কারী প্রথম যান, যেটা কিন্তু লুনা 9 পরীক্ষায় কিন্তু বারবার পরীক্ষা এসছে। পরবর্তী প্রশ্ন আছে ড্যাশ একজন সার্বিয়ান অস্ট্রেলিয়ান মোটিভেশনাল স্পিকার যিনি টেট্রা অ্যামেলিয়া সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণ করেন এবং একটি বিরল ব্যাধি যার বৈশিষ্ট্য 4 অঙ্গের অনুপস্থিতি, যেটা কিন্তু নিক ভুজিসিক, এটা আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন স্থানটি সিন্ধু উপত্যকার অংশ নয়, যেটা কিন্তু উরুক, অবশ্যই এটা সিন্ধু উপত্যকার আমরা অংশ হিসেবে আমরা জানি না, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন আছে 1857 সালে বিদ্রোহ কোন পদাতিক ব্যাটালিয়ন তার সমস্ত হোয়াইট অফিসারদের হত্যার সাথে জড়িত ছিলেন, যেটা কিন্তু 41 নম্বর নেগেটিভ ইনফ্যান্ট্রি, ঠিক আছে। নেটিভ 41তম যে আমাদের নেটিভ ইনফ্যান্ট্রি সেটা কিন্তু এর সাথে যুক্ত ছিল। এটি ভারতের প্রথম এটা কি রয়েছে, ভারতের প্রথম, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন শুরু হচ্ছে ড্যাশ ভারতের প্রথম মাল্টি পেটাফ্লপ সুপার কম্পিউটার যা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজিক্যাল পুনেতে স্থাপন করা হয়েছে। আইআইটি পুনে তোমাদের পুনেতে, এটা আইআইটিএম পুনেতে এটা কিন্তু স্থাপন করা হয়েছে, যেটা কিন্তু 450 কোটি ব্যয়ে তৈরি সুপার কম্পিউটারটি আবহাওয়া এবং জলবায়ু পূর্বাভাসের জন্য ব্যবহৃত হয়। এটা আমাদের কিন্তু এটা প্রত্যুষ, এর নামটা কি জিজ্ঞাসা করা ছিল, প্রত্যুষ। এটা কিন্তু তোমাদের সেই তখনকার কারেন্টের টপিক ছিল, ওই জন্য জিজ্ঞাসা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন 31 অক্টোবর 2020 অনুযায়ী জাতিসংঘ ড্যাশ সদস্য রাষ্ট্রপতি নিয়ে গঠিত, যেটা কিন্তু 193টা সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন। অবশ্যই উমেশ চন্দ্র ব্যানার্জি ভারতের জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। এবং এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে এটা প্রতিষ্ঠিত হচ্ছে কত সালে। এই যে 1885 সালে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে, ঠিক আছে। এর প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাই গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে এবং প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন আছে
কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা এবং বিহারের ওপর দেওয়ানি অধিকার অর্জন করেছিলেন? অবশ্যই 1765 সালে বাংলা বিহারের ওপর দেওয়ানি অধিকার অর্জন করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটে টিসিপি আর আইপি আমরা সকলেই জানি, আইপি অ্যাড্রেস অর্থাৎ কি ইন্টারনেট প্রোটোকল, এবং টিসিপি এর ফুল ফর্ম কি আছে? টিসিপি যেটা কিন্তু ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ঠিক আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এবং আইপি অর্থাৎ তোমাদের ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। পরবর্তী এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে কিন্তু অলরেডি চলে আসা কোশ্চেন, ঠিক আছে। নিচের কোনটি মানুষের রক্তের উপস্থিতি একটি পিগমেন্ট যা আমাদের ফুসফুস থেকে শরীরের সমস্ত অক্সিজেন বহন করে? অবশ্যই কিন্তু হিমোগ্লোবিন, যেটা আমাদের রক্তের রং লাল হয়ে থাকে এই হিমোগ্লোবিনের রঞ্জকের জন্যই, ঠিক আছে, যেটা কিন্তু মূল কাজ হচ্ছে তোমাদের এটা মানুষের রক্তে উপস্থিতি, এবং যা আমাদের ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেনকে সরবরাহ করে, এটাই হচ্ছে ফুল মানে একদম পূর্ণ কাজ আর কি, ঠিক আছে। এবার এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয় যে তোমাদের মানুষের যে স্বাভাবিক এই যে হিমোগ্লোবিনের মানটা কত, যেটা কিন্তু আমাদের ছেলেদের ক্ষেত্রে অবশ্যই 13.5 থেকে 18 মধ্যে হয় গ্রাম পার ডেসিলিটার, যেটা আমাদের আছে, এবং ফিমেলদের ক্ষেত্রে সেটা 12 থেকে 16 মধ্যে মিনিমাম এটা হয়ে থাকে, ঠিক আছে, এটা রেঞ্জ আর কি। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, একটি কিডনি মেশিনে কিডনি ব্যর্থতার চিকিৎসা করা হয়, এই প্রক্রিয়াটিকে কী বলা হয়? হোমোডায়ালিসিস নামে কিন্তু এটা পরিচিত, ঠিক আছে। স্বচ্ছ সার্বেক্ষণ হলো ভারত জুড়ে শহর এবং পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশনের একটি বার্ষিক সমীক্ষা, ঠিক আছে। এটা কিন্তু বার্ষিক সমীক্ষা করা হয়, এবং স্বচ্ছ সার্বেক্ষণ 2020 যে রিপোর্ট অনুসারে পরিচ্ছন্ন শহর হিসাবে ঘোষণা করা হয়েছিল কাকে? এটা কিন্তু মধ্যপ্রদেশের ইন্দোর শহরকে করা হয়েছিল। এটা তখনকার কারেন্টের টপিক রয়েছে। আর তোমাদের জন্যে কোয়েশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্কের কোয়েশ্চেন, তোমাদের বর্তমান এই স্বচ্ছ সার্বেক্ষণ মিশন তোমাদের যে এই যে ইন্ডেক্স আছে এই অনুযায়ী, এই সমীক্ষা অনুযায়ী 2024-25 এই মোটামুটি এই তারিখের মধ্যে তোমরা বলবে সবচেয়ে এই আমাদের স্বচ্ছ এবং ক্লিনেস্ট সিটি কোনটা আমাদের ভারতের মধ্যে, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে আজকে, ঠিক আছে। পরবর্তী আর একটা কোশ্চেন আছে আমাদের, কি আছে? বেকারত্ব, দরিদ্র, জীবনযাপন ও পরিস্থিতি এবং অপ্রীতিকর জলবায়ুর মতো কারণগুলি একজন ব্যক্তির জন্মস্থানকে কম আকর্ষণীয় বলে মনে করে এমন কারণগুলি ফ্যাক্টরকে বলা হয় কি? যেটা কিন্তু পুশ বলা হয়ে থাকে। আচ্ছা, এই ধরনের কোশ্চেনগুলো অবশ্যই তোমরা একটু দেখে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসছে। পরবর্তী আমাদের শিফট নাম্বার থাকবে 27 নাম্বার শিফট, অবশ্যই তোমরা দেখে নেবে। আগের ক্লাসগুলো তোমরা দেখে নেবে, 25টা ক্লাস কিন্তু এর আগে করানো হয়েছে, ঠিক আছে। আর যে চ্যানেলটা রয়েছে তোমাদের, এই যে চ্যানেলটা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে অনেক ক্লাস করানো আছে, যেমন তোমাদের সেন্সাসের কমপ্লিট টপিক এখানে ফ্রিতে দেওয়া হয়েছে, তোমাদের 5 ইয়ার প্ল্যান কমপ্লিট দেওয়া আছে, অনেক মানে ম্যাক্সিমাম অনেক টপিক তোমাদের ফেস্টিভ্যাল, ফেয়ার, তোমাদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্প্রতি দেওয়া হয়েছে, ভারতরত্ন থেকে ক্লাস দেওয়া হচ্ছে একদম কমপ্লিট, ঠিক আছে। এই ধরনের মানে আমার এখন মনে পড়ছে না, অনেক ক্লাস আমাদের ফ্রিতে একদম কমপ্লিট টপিক দেওয়া রয়েছে। এছাড়া স্ট্র্যাটেজিকের আরও ক্লাস যদি পেতে চাও তাহলে এআইআর একাডেমিতে চলে যাও, সেখানে আবার আরও ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কিন্তু কভার হয়ে যাবে তোমাদের এই দুটো চ্যানেল থেকে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেল দুটোকে। এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের যারা রেলের গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কিন্তু ওখানে পিওয়াইকিউ জিকে করানো হচ্ছে, যেমনটা তোমাদের এখানে করা হচ্ছে এনটিপিসি পিওয়াইকিউ জিকে, ঠিক আছে। তো অবশ্যই আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে নেবে। আর এই পিডিএফটা যদি তোমরা ক্রয় করতে চাও তাহলে কিন্তু তোমরা 99 টাকা পে করে এনটিপিসি পিওয়াইকিউ জিকে প্লাস এই যে পিডিএফটা রয়েছে সম্পূর্ণ 5000 প্লাস জিকে তোমরা কিন্তু পেয়ে যাবে 99-এ, ঠিক আছে। অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। আর তোমাদের সকলকে বলে দিই, এই যে তোমরা যদি কেউ এটা কিনতে না পারো তাদের জন্য কোনো টেনশন নেই, তাদের জন্যই কিন্তু আমরা ক্লাসগুলো করাচ্ছি, ঠিক আছে। অবশ্যই সেটা তোমরা অবশ্যই দেখবে, লাইক করবে, ম্যাক্সিমাম শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে। যত বেশি লাইক শেয়ার হবে তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তত তাড়াতাড়ি এই ক্লাসগুলো আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব তোমাদের এক্সামের আগে। তোমাদের এপ্রিল থেকেই এক্সামে শুরু হওয়ার কথা রয়েছে, ঠিক আছে। অবশ্যই দেখা যাক, যদি একটু টাইম পাওয়া যায়, শেষের দিকে হয় বা সামনের মাসে হয় তাহলে আরও ভালো হবে। যাই হোক, দেখি কতদিন তোমাদের কীরকম এক্সাম হয় না হয়, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি, ঠিক আছে, কারণ এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সমস্ত কিছু আপডেট তোমরা কিন্তু সবার প্রথম জানতে পারবে। এছাড়া আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে সেগুলো প্রাইসও তোমরা দেখে নেবে, যার যেটা প্রয়োজন আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে, ঠিক আছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ। আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে যে কটা ক্লাস দেওয়া হয়েছে সবই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহুবার যেগুলো পরীক্ষা এসেছে, বারবার যেগুলো আসছে সেগুলোই কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা দেখে নেবে, যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ লাগবে অবশ্যই দেখে নেবে, তোমাদের মতামত জানাবে। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের যে সমস্ত হোমওয়ার্কের কোশ্চেনগুলো জানানো হয়েছে, বলা হয়েছে স্বচ্ছ সার্বেক্ষণ 2024-25 রিপোর্ট অনুসারে সবথেকে ক্লিনেস্ট সিটি আমাদের বর্তমানে কোনটা রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।